প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আইর উত্তর আমেরিকা স্টুডিও থেকে প্রবাসের কথা সংবাদপত্রে এই সপ্তাহ অনুষ্ঠানে। সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক সংবাদপত্রের বিশ্লেষণ, ঘটনা প্রবাহ এবং রাজনীতি অর্থনীতি বিশ্লেষণ করবার চেষ্টা করি। বরাবরের মতো আমাদের সঙ্গে একজন অতিথি স্টুডিওতে আজকেও সময় দিয়েছেন সংবাদপত্রের এই সপ্তাহের বিশ্লেষণ করতে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সৈয়দ মোহাম্মদুল্লাহ, প্রবীণ সাংবাদিক, একজন সিনিয়র সাংবাদিক আমাদের সঙ্গে রয়েছেন। স্বাগত জানাচ্ছি সৈয়দ মোহাম্মদুল্লাহ আপনাকে এবং আপনার সব দর্শকদের। শুরুতে একটু দর্শকদেরকে জানিয়ে দেব এই সপ্তাহের সংবাদপত্রের প্রধান প্রধান শিরোনামগুলো। সাপ্তাহিক বাঙালি আমার হাতে শুরুতেই যে দেখতে পাচ্ছি যে শিরোনামটি করেছেন, জালিয়াতি থেকে রক্ষার জন্য বাজেট কাট, প্রেসিডেন্ট ট্রাম্প, নিউ ইয়র্কে 15 লক্ষ মানুষ মেডিকেইড হারাবে, এরকম একটি শিরোনাম করেছে সাপ্তাহিক বাঙালি। এরপর আমরা এখানকার আরেকটি সাপ্তাহিক দেশ আমরা দেখতে পাচ্ছি যে শিরোনামটি করেছে একই শিরোনাম কাছাকাছি ভিন্নভাবে করেছে, বিগ বিউটিফুল বিলে ক্ষতিগ্রস্ত হবেন যারা। সেখানেও আমরা দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষরিত যে ওয়ান বিগ বিউটিফুল বিল নামের যে ট্যাক্স কাট আইনটি, সেটি আসলে কী ধরনের প্রভাব ফেলতে পারে সেটি নিয়ে আপনার কাছ থেকে আমরা মতামত এবং বিশ্লেষণ জানতে চাইব। এরপর আমরা সাপ্তাহিক বাংলা পোস্ট আমার হাতে রয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে শিরোনাম, টেক্সাসের বন্যায় সতর্কতার ঘাটতি ছিল। সেটি আমরা দেখেছি যে হঠাৎ করে আসলে এতগুলো মানুষের প্রাণহানি, সেখানে হয়তো আরও বেশি সতর্ক থাকলে সেটি কমিয়ে আনার সুযোগ ছিল। তা নিয়ে আপনার সঙ্গে আমরা কথা বলবো। সাপ্তাহিক সাদা কালো যে শিরোনাম করেছে বাংলাদেশ প্রসঙ্গ আমরা দেখতে পাচ্ছি, জুলাই হত্যাকাণ্ড নিয়ে শিরোনাম করা হয়েছে, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন, ফাঁসির রায়ের পথে হাসিনা, এরকম একটি শিরোনাম করেছে। যে 5 অভিযোগের বিচার, সেই অভিযোগগুলো এখানে বিস্তারিত বলা হয়েছে, আমরা কথা বলবো এই বিষয় নিয়ে। সাপ্তাহিক প্রথম আলো যে শিরোনাম করেছে সেটিও একই শিরোনাম আমরা দেখতে পাচ্ছি, যে আন্দোলনে নির্বিচারে গুলির নির্দেশদাতা শেখ হাসিনা, বিবিসির অডিও যাচাই, একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তার সঙ্গে হাসিনার কথোপকথনে ফাঁস হওয়া অডিওটি এখন পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ, এরকম একটি শিরোনাম করেছে সাপ্তাহিক প্রথম আলো। আমরা শুরুতেই যদি সাপ্তাহিক বাঙালি যে শিরোনামটি করেছিল সেটি ধরে যদি একটু আলোচনাটা শুরু করি, আপনার কাছ থেকে বাংলাদেশ প্রসঙ্গে নিশ্চয়ই জানতে চাইব, রাজনীতি অর্থনীতি নানা বিষয় নিয়ে। এই যে জালিয়াতি থেকে রক্ষার জন্য বাজেট কাট, প্রেসিডেন্ট ট্রাম্প যেটি করলেন, 15 লক্ষ মানুষ মেডিকেইড হারাবে, এই বাজেটটিকে যদি একটু মূল্যায়ন করেন, যে এই সিদ্ধান্তটিকে যদি মূল্যায়ন করেন, মোটা দাগে এটি আসলে কিভাবে দেখবেন? দেখুন, সব উন্নত দেশে, যুক্তরাষ্ট্র সহ ইউরোপের সব দেশ, জাপান, দক্ষিণ সাউথ কোরিয়া ইত্যাদি, বিশেষ করে সাউথ কোরিয়া তো নূতন উন্নত দেশ, কিন্তু জাপান, এই সমস্ত দেশে সোশ্যাল সেফটি নেট খুব ব্যাপক। পুরো জনগোষ্ঠীর দরিদ্র অংশ যাতে সাফার না করে, কষ্ট না করে, ক্ষুধার সময় যেন অন্ন পায়, একটা তাদের আবাসনের ব্যবস্থা করা হয়, সাহায্য করা হয়, তারপর তাদের চিকিৎসার সব ব্যবস্থা, এটা একেবারে মানুষের মৌলিক অধিকারের ভিতরে পড়ে। তো যুক্তরাষ্ট্র এটা দ্বিতীয় মহাযুদ্ধের পর থেকে আস্তে আস্তে এটা বাড়ানো হয়েছে, এবং বাড়াতে গত কয়েক দশকের ভিতরে এটা বেশ মেডিকেইড এবং ফুড স্ট্যাম্পটা দরিদ্র জনগোষ্ঠীর 100% না পেলে অধিকাংশ এটার দ্বারা উপকৃত হচ্ছে। এটা খুব ইম্পর্টেন্ট। এখন জালিয়াতি হতে পারে পৃথিবীর সব দেশে, সব সমাজে, সব বাড়িতে ভালো লোকও থাকে, মন্দ লোকও থাকে। তো জালিয়াতি হলে জালিয়াতি আবিষ্কার করার, খুঁজে বের করার, যে জালিয়াত যারা, তাদেরকে বাদ দেওয়া, তাদেরকে শাস্তি দেওয়ার এটা ব্যবস্থা করতেই হবে, করা উচিত। এটা সমর্থনযোগ্য। আমি এটার পক্ষে। জালিয়াতি যে কোনো জায়গায় সরকারের বিলিয়ন ডলার অর্থ নষ্ট হবে, সেটা সরকার ডিফেন্সের জন্য যে সমস্ত অস্ত্র কিনে, সেখানে অনেক সময় ধরনের অভিযোগ আসে, ফলে সেগুলো নিশ্চয় বাদ দেওয়া উচিত। কিন্তু এই যে সোশ্যাল সেফটি নেট কমানো হলো, এতে করে দরিদ্র জনগোষ্ঠী তারা ক্ষতিগ্রস্ত হবে, কোনো সন্দেহ নেই। ফিগারটা 15 লক্ষ এখানকার বলা হয়েছে, সারা আমেরিকার হয়তো সেইটাকে হিসাবে ধরলে 1 কোটির বেশি লোক ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা নিউজ পাশাপাশি দেখেন, তার উপর দিয়ে শোল্ডার উপর, সেখানে একটা আছে, অবৈধ যারা, তাদের সন্তানরা স্কুলে ভর্তি হতে পারবে না লিখেছে, নিশ্চয় হসপিটাল না স্কুলই সম্ভবত, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি। তো এটা আরেকটা দিক। এর আগে এটা এরকম ছিল না যে তা না, কিন্তু সাধারণত অবৈধদেরকে বিশেষ করে এলিমেন্টারি লেভেলে, হাই স্কুল লেভেলে, আপ টু 12th গ্রেড, 12 শ্রেণী পর্যন্ত পড়তে দেওয়ার একটা কয়েকটি স্টেটে ছিল না। কিন্তু একজন শিশু তো কখনো অপরাধী না, শিশু তো তার তো সুযোগ থাকা উচিত। তাদের এই জিনিসটা বহাল ছিল, তখন সেটা বাদ পড়ে। তার ওভারঅল এই যে সোশ্যাল সেফটি নেট এবং এই সমস্ত যে ব্যবস্থা, এটার দ্বারা জাতি ক্ষতিগ্রস্ত হবে। এখন অবৈধভাবে যেসব লোক আছে, প্রেসিডেন্ট ট্রাম্প সেটা এই যে বিউটিফুল বিলে
মানে ইমিগ্রেশনের জন্য অতিরিক্ত অনেক বিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে, তারা যেন আরো লোক হায়ার করতে পারে, যে আরো সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে, আর লোক হায়ার করা, যাতে ধরপাকড় ওরা ইফেক্টিভলি করতে পারে। সেটা করতে চাইলে যারা ইলিগাল আছে তাদেরকে যদি বহিষ্কার করা হয়, এর আগে ওবামা আমলে, বাইডেন আমলে তো মানে বড় বড় মানে ঘোষণা না দিয়েও রীতি মিলিয়ন লোককে বহিষ্কার করা হয়েছে। এখানেও হতে পারে, কিন্তু সেটা আইনি প্রক্রিয়ায়, মানে কেউ যদি সেটা চ্যালেঞ্জ করে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বা তাকে লিগ্যাল নোটিশ দিয়ে তাকে আইনের সুযোগ দেওয়া, তারপরে বহিষ্কার করা, এইরকম। ফলে মোটা দাগে আপনি সরকার ব্যবস্থা নেওয়া, জালিয়াতি এগুলো বন্ধ করার জন্য, দুর্নীতি বন্ধ করার জন্য, ইলিগাল লোকে দেশে থাকবে, দেশ সয়লাভ করে দেবে, তাদেরকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ডিপোর্ট করা, এটা সমর্থনযোগ্য। কিন্তু আইনি প্রক্রিয়া অনুসরণ না করে ডিপোর্ট করা, অথবা সোশ্যাল সেফটি নেট, সামাজিক নিরাপত্তা, ফুড স্ট্যাম্প, মেডিকেড এগুলা বন্ধ করে দেওয়া, এটা ক্ষতিগ্রস্ত হবে দেশের একটা বিপুল। আপনার কাছে মনে হয় কিনা দীর্ঘ প্রবাস জীবন, সাংবাদিকতা জীবন আপনি নানাভাবে দেখেছেন, নানাভাবে বিশ্লেষণ করেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আপনি যত নিবিড়ভাবে দেখেছেন, বুঝেছেন, তাতে করে মনে হচ্ছে কিনা যে প্রেসিডেন্ট ট্রাম্প যে কনজারভেটিভ ওয়েতে হাঁটছেন, সেটি কোথাও কি অনেক সময় প্রশ্ন আসে যে তিনি আসলে মানবাধিকারের চিন্তা একেবারেই করছেন না, এরকম মনে হয় কিনা আপনার কাছে? তার বিরুদ্ধে যারা বক্তব্য রাখেন তাদের অভিযোগ হচ্ছে যে কনস্টিটিউশনে যে মানে অনেকগুলো ধারাকে তিনি ডাইরেক্টলি লঙ্ঘন না করে সেগুলোকে উপেক্ষা করছেন, একটা। তারপরে হচ্ছে যেটা আপনি বললেন, এই সমস্ত ব্যাপারে তিনি এগুলাকে উপেক্ষা করছেন। তো সেটা একটা অভিযোগ তার বিরুদ্ধে, অনেকেই প্রগতিশীল যারা তাদের অভিযোগ। যেমন একটু আগে আপনি একটা হেডলাইন শোনালেন, নিউ ইয়র্কের ডেমোক্রেটিক প্রাইমারিতে মেয়র পদের জন্য মামদানি, তিনি মুসলিম, তিনি উইন করেছেন। এখন নভেম্বরে যখন চূড়ান্ত ফাইনাল ভোট হবে, তাতে তিনি উইন করেন না করেন এখনো জানা যায় না। সম্ভবত তিনি এগিয়ে আছেন জনমত জরিপে, সম্ভবত উইন করবেন। তিনি উইন করার আগে বা পরে তার নাগরিকত্ব বাতিলের কথা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। তো এখন আইনি প্রক্রিয়ায় যদি তার নাগরিকত্ব বাতিল করার মতো কোনো অপরাধ তিনি করে থাকেন, যুক্তরাষ্ট্রের আইনে কিন্তু গুরুতর কয়েকটি ক্ষেত্রে আছে যে যারা ন্যাচারালাইজ সিটিজেন, জন্ম এই দেশে না অন্য দেশ থেকে এসে আইনি প্রক্রিয়া অনুসরণ করে তিনি এই দেশের নাগরিকত্ব হয়েছে, সেটা বাতিল করার সুযোগ আছে। কিন্তু সেটা দীর্ঘ আইনি প্রক্রিয়া এবং সেটার ভিতর দিয়ে যেতে, এবং কেন সেটা সেই ধরনের করতে হবে, সেইটা যদি জাস্টিফাইড হয়, উনি হোক যে কোনো লোক, এটা নিশ্চয়ই আইনি প্রক্রিয়া অনুসরণ করলে আইন যেটা বলে কোর্টের মাধ্যমে হবে তা। কিন্তু এমনিতে এই ধরনের যদি অনুসরণ করা হয়, বলা হয় যে উনি বিরোধী বলে, অন্য দলের বলে, তার মতের সাথে আমার মিল নেই, বলা হচ্ছে তিনি কমিউনিস্ট। তিনি আসলে কমিউনিস্ট না, তিনি হচ্ছেন সোশ্যাল ডেমোক্রেট। ইউরোপের সবগুলো দেশ এখন প্রায় সোশ্যাল ডেমোক্রেসি। তো এইরকম সোশ্যাল ডেমোক্রেসি মোর অর লেস। তো যেমন এখন ইটালিতে ইনি না, ফ্রান্সের তিনিও সেন্ট্রিস্ট সোশ্যাল ডেমোক্রেটিক পলিসি, ওখানে সেফটি নেট আছে, কিন্তু প্রেসিডেন্ট মার্কনি সোশ্যাল ডেমোক্রেট না, তো আছে এইরকম। যাই হোক, এই আরেকটা কথা, সোশ্যাল সেফটি নেটগুলো দ্বিতীয় মহাযুদ্ধের সময় থেকে, প্রেসিডেন্ট রুজভেল্টের আমল থেকে এগুলো তৈরি হয়েছে। এবং কেনেডি যখন প্রেসিডেন্ট, তখন একটা ঘটনা বলি আপনার সময়ত সংক্ষেপ। আপনার এই যে স্টিল মিলের ওয়ার্কাররা, শ্রমিকরা, তারা বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করলেন। তাদেরকে ম্যাসিভ ওয়েতে ফায়ার করার সিদ্ধান্ত নিল মালিকরা। তখন উনি ক্ষিপ্ত হয়ে বললেন, এদের মতো এদের কারণে মার্কস নামে একটা লোক লাইব্রেরিতে পড়ে কমিউনিজম সোশ্যালিজমের ডক্ট্রিন দিয়েছে, পৃথিবীর মানে 1/3 কমিউনিস্ট হয়ে গেছে। উনি গাল দিয়েছেন তাদেরকে। তো এইরকম আর কি। এইগুলো হলে হয় কি, অনেক সময় যিনি যান না তাকে 19 বলা হলো, অথবা এই সোশ্যাল সেফটি নেট হলো, তো এখন এটার একটা প্রতিক্রিয়া পড়বে মধ্যবর্তী নির্বাচন আগামী। কোথাও কি আপনার কাছে মনে হয় যে এই যে আমরা দেখছিলাম যে প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, তিনি নিশ্চয়ই সেটির কারণেই হয়তো তিনি আরও বেশি ব্যাপক হারে এই যে অবৈধদের বিষয়ে তিনি সোচ্চার হয়েছেন, যেহেতু তার নির্বাচনী পদ। কিন্তু অন্য যে প্রতিশ্রুতি, সেটি যুদ্ধ থামানো, পৃথিবীর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বিশ্বায়নের ক্ষেত্রে, বিশ্বায়নের এই যুগে আমরা যে শুল্ক কাঠামো তিনি আরোপ করছেন, বিভিন্ন দেশের সাথে বৈশ্বিক বাণিজ্যে যে প্রভাব পড়ছে, সম্প্রতি বাংলাদেশে রেমিটেন্সে 1% কর বসানো, আবার নতুন করে আমরা দেখেছি যে এখন যে পোশাক খাতের উপর আমরা যে
মাত্র 2% সেখানে নেগোসিয়েশন করে 35% শুল্ক আরোপ করা হয়েছে। তো এই সমস্ত কিছু মিলে তিনি তার জনপ্রিয়তার জায়গায় কি আপনার কাছে কোথাও মনে হয় যে সেখানেও আবার কোথাও ছন্দপতন হচ্ছে, নাকি তিনি আসলে সঠিক কাজগুলো করে যাচ্ছেন? সঠিক তো আরেক ব্যাপার, কিন্তু তার জনপ্রিয়তা কিছুটা ইম্প্যাক্টেড হচ্ছে, এটা ডেফিনেটলি। তার বেসটা এখনও তার পক্ষে আছে। বেসের ব্যাপারটা আরেক ধরনের ব্যাপার। যারা তাকে সমর্থন করেন অথবা রিপাবলিকান পার্টির একটা কোর হার্ড কোর সমর্থক আছে, এরা যেমন এই যে বাংলাদেশে আওয়ামী লীগের কথা বলছেন, বিএনপির কথা বলছেন, জামাতের কথা বলছেন, এদের একটা একেবারে কঠিন সমর্থক শ্রেণী আছে, যারা একেবারে হার্ডকোর সমর্থক, রাইট অর রং মাই পার্টি, এই তো সেইটা আছে। তারা কেন সমর্থন করে রিপাবলিকান পার্টিকে বা তাদের ইডিওলজিকে? তাদের অনেকে করে এই যে ইমিগ্রেন্টরা আসে যুক্তরাষ্ট্র সয়লাভ করে ফেলছে, এইটা একটা জনসংখ্যার ভিতরে শ্বেতাঙ্গদের গরিষ্ঠতা কমে গিয়ে তারা সংখ্যালঘু হয়ে যাবে। ওর আর আগে ফোরকাস্ট ছিল 2050 পর্যন্ত, সর্বশেষ ফোরকাস্ট হচ্ছে 2042 থেকে 45-এর মধ্যে হয়ে যাবে। তো এইটার তারা আতঙ্কিত, এটা তারা ফলে এই যত ইত্যাদি পলিসি আমরা দেখছি, সেইটা একটা কারণ সম্ভবত এইটাই, অর্থ বুঝছেন তো। এইটা একাংশের মধ্যে জনপ্রিয়তা পাবে এবং সে হার্ড কোরের বাইরে আরেকটা হচ্ছে অর্থনীতি যদি খারাপ না হয়, শুল্ক আরোপ করছেন এবং আলাপ আলোচনা চলছে, আলোচনার জন্য একটা টাইমও তিনি দিয়েছেন, কিন্তু সেটার টাইম শেষ না হওয়ার আগে তিনি আবার ইউরোপিয়ান ইউনিয়ন থেকে শুরু করে মেক্সিকো, এর আগে জাপান, সাউথ কোরিয়া, এদের উপরে, এরা মিত্র দেশ কিন্তু, তাদের উপরে তিনি কঠোর উচ্চারে আরোপ করছেন শুল্ক, আমদানি শুল্ক। চীনের উপরে খুব বেশি করেছিলেন, চীন পাল্টা করেছে। তারপর আমেরিকাকে রেয়ার আর্থ ম্যাটেরিয়াল কতগুলো খনিজ আসে বন্ধ, টোটালি বন্ধ করে দেওয়া হয়। সেইটা পাওয়ার জন্যে তিনি তাও তড়িঘড়ি করে সেটা রেসেন্ট করেছেন। মোটামুটি একটা সুষ অবস্থা আছে, তাদের মধ্যে আলোচনা চলছে। ফলে হ্যাঁ, আপনি যেটা বলতে পারেন, তার একটা এজেন্ডা আছে, তার একটা হার্ড কঠোর সমর্থক শ্রেণী আছে, কিন্তু ওভারঅল দেখতে হবে এই যে শুল্ক ইত্যাদির কারণে বিশ্বের অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়। এখন পর্যন্ত ডলার ওয়ার্ল্ডের নাম্বার 1 স্ট্রং কারেন্সি, অনেকে সম্প্রতি একটু, কিন্তু এটা যদি নড়বড়ে হয়ে যায় সেটা যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্বার্থের জন্য ক্ষতিকর হবে। নিশ্চয়ই প্রেসিডেন্ট ট্রাম্প তো আর সারা জীবন প্রেসিডেন্ট থাকবেন না, তার দল হয়তো সারা জীবন থাকবে না, রাষ্ট্রটা থাকবে। তো এই রাষ্ট্রের যদি দীর্ঘমেয়াদী ক্ষতি হয়, আমরা যারা বিদেশ থেকে এসে এই দেশে বসবাস করি, এই রাষ্ট্রের কল্যাণ হোক, সর্বক্ষেত্রে উন্নয়ন অব্যাহত থাকুক, এটা আমরা চাই। সেই দেশটার দীর্ঘমেয়াদী ক্ষতি হলে সেটা নিশ্চয়ই কাম হবে। রেমিটেন্স করারও বিষয়টা আগে কখনোই ছিল না, কিন্তু এখন নতুন করে যেটা, এটাকে কিভাবে দেখবেন আসলে? এটা যে আমার দেশে তারা এমনিতে হচ্ছে তারা আয়কর দেয়, এখানে সমস্ত কর একটা ধরা যাক পাঠানোর ক্ষেত্রে আবার যদি আপনাকে, হ্যাঁ সেটাই, যুক্তরাষ্ট্রে যে বাস করে, যে আয় করে, সব ট্যাক্স দিচ্ছে, লোকাল ট্যাক্স, সিটি ট্যাক্স, স্টেট ট্যাক্স, ফেডারেল ট্যাক্স সব দিচ্ছে। এরপরে সে টাকা কোথায় পাঠাবে সেটার জন্য, সেটার উপরে ট্যাক্স এতদিন ছিল না, সম্ভবত পৃথিবীর কোনো দেশে নেই, আমি এক্স্যাক্টলি জানি না, আমি গুগল করলে এর আগে জানিয়ে নিতে পারতাম। সেটা অন্য কোনো দেশে রেমিটেন্সের উপরে সম্ভবত ট্যাক্স নাই। তো তাতে করে যুক্তরাষ্ট্র থেকে যদি বছরে ধরা যাক $100 বিলিয়ন রেমিটেন্স যায় পৃথিবীর বিভিন্ন দেশে, এর উপরে উনি যদি 5% ট্যাক্স আরোপ করেন, যদি নেন কত 100, তাহলে $1 বিলিয়ন আসবে। এটা তার দ্বারা যুক্তরাষ্ট্র খুব যে একটা উপকৃত হবে বিশালভাবে তা না। তিনি যে এই যে বিগ বিউটিফুল বিলের কথা বলছিলাম, এইটা বলেই শেষ করি। এইটার কারণ আরেকটা দিক আছে, এটা হচ্ছে তিনি ট্যাক্স রেয়াত দিয়েছেন। প্রধানত এই ট্যাক্স রেয়াতটা কর কমানো রেয়াত। এর আগে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন আগের মেয়াদে, তখন $3.2 অথবা $3 ট্রিলিয়ন একটা পিরিয়ডের ভিতরে ট্যাক্স রেয়াত তারা পেয়েছিল টোটাল। সেইটার মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, সেটা আবার রিনিউ করা হয়েছে, সেটা আরও কোনো কোনো ক্ষেত্রে সম্পত্তি বৃদ্ধি করা হয়েছে। এতে করে $3 ট্রিলিয়নের বেশি, তারা কোনো কোনো হিসাবে আরও অনেক বেশি বলছে, অনেক বেশি $1 ট্রিলিয়ন ট্যাক্স রেয়াতে। এই ট্যাক্স রেয়াতের এই টাকাটা তো সরকারের যে আপনার আয়ের একটা ট্রেজারিতে এই টাকাটা আসতো, এই পরিমাণ ট্যাক্স তারা রেয়াত পেলে ওইটা আর আসছে না। সেটা কোত্থেকে আসবে? এই সোশ্যাল সেফটি নেটগুলা কাটা ইত্যাদি কারণে কিছু আসবে, আর ওই যে শুল্ক বেশিভাবে বাড়ালে। কিন্তু শুল্কের আরেকটা ব্যাপার আছে, শুল্ক বিশ্বব্যাপী বাণিজ্য থাকা ভালো, ফ্রি বাণিজ্য, এটা মানে অর্থনীতি চাঙ্গা করে। কিন্তু অ্যাট দি সেম টাইম যুক্তরাষ্ট্রের আমদানির উপরে আপনি তাদের উপরে ট্যাক্স বেশি করবেন,
তাদের দেশে যেটা রপ্তানি করবেন সেটার উপরে ট্যাক্স কম হবে, এইটা সম্ভবত ঠিক না। ফলে এক্ষেত্রে তিনি যদি এই ধরনের ব্যবস্থা তিনি নেন যে তোমরা যে পরিমাণ ট্যাক্স আরোপ করবো আমরা উঠে করবো, এটা একটা যদি নীতিগতভাবে সিদ্ধান্ত, সেইটা ব্যক্তিগতভাবে রেশনাল পর্যায়ে পৌঁছানো, আমি সেটা সমর্থন করি। এবং যুক্তরাষ্ট্রের অর্থনীতি স্টেবল হোক, এটা আমরা চাই, ক্ষতিগ্রস্ত হোক এটা চাই। যদিও আমরা সাম্প্রতিক সময়ে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর এখনো দেখিনি যে যুক্তরাষ্ট্রের জিডিপি প্রবৃদ্ধিতে খুব বেশি ধাক্কা এসছে বা পজিটিভ কিছু এখন পর্যন্ত দেখা যায়নি। দেখা যাক কী হয়। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি, যেহেতু আমাদের সময় স্বল্পতা রয়েছে। বাংলাদেশ নিয়ে আমরা দুটি শিরোনাম সাথে সাদা কালো প্রথম আলোতে আমরা দেখছিলাম যে আন্দোলনে নির্বিচারে গুলি নির্দেশদাতা শেখ হাসিনা, রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন, ফাঁসির রায়ের পথে হাসিনা, এই মোটা দাগে বাংলাদেশের রাজনীতির প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করতে চাই আপনার সাথে। সব মিলে এখন যে পরিবর্তিত প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক পরিস্থিতি, সামগ্রিকভাবে যে খবরগুলো দেখছেন, সব মিলে যদি একটু মূল্যায়ন করতে বলা হয় ডক্টর ইউনূসের কর্মপরিধি বা কর্মমূল্যায়ন সমস্ত কিছু মিলেই আর কি অন্তর্বর্তীকালীন সরকারেরকে যদি একটু মূল্যায়ন করতে বলা হয়, এখন আসলে সেটাকে কিভাবে সামগ্রিকভাবে ব্যাখ্যা করবেন, যদি আমরা একটা নির্বাচনের নিয়ে নানা রকম উত্তাপ দেখতে পাচ্ছি? হ্যাঁ, উত্তাপ দেখতে পাচ্ছেন। ডক্টর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা উনি অ্যানাউন্স করেছিলেন এপ্রিল নির্বাচন দেবেন। পরে বিএনপির সাথে তারেক জিয়ার সাথে কথাবার্তা বলেছেন, বলার পরে তিনি বলেছেন লন্ডনে তারেকের সাথে মিটিং হয়েছে, ফেব্রুয়ারির মধ্যে হতেও পারে। তিনি একদম হার্ড কমিটমেন্ট নিয়ে এটা বলছেন। নাগরিক দল এনসিপি তারা এখন নির্বাচনের পক্ষপাতী না, তারা বলছে যে সংস্কারগুলো শেষ করতে হবে, বিচারগুলো শেষ করতে হবে, এগুলো বলছে। তারপরেই একটা, তারপর তাদের আরেকটা দাবি হচ্ছে আঞ্চলিক নির্বাচন, লোকাল ইউনিয়ন লেভেল, উপজেলা লেভেল, মিউনিসিপ্যালিটি, সমস্ত নির্বাচন আগে হতে হবে। এই ব্যাপারে আবার জামাতও তাদেরকে সমর্থন দিচ্ছে। 2 নম্বর, আপনি যেটা বললেন যে দুটো পত্রিকা হেডলাইন করেছে, খুব ইম্পর্ট্যান্ট, যে বিচার শুরু হচ্ছে জুলাই অভ্যুত্থানের সময় গুলি করার জন্য সরকারের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। তার রাজসাক্ষী পেয়েছেন, তথ্য পেয়েছেন, ভিডিও পেয়েছেন। এবং উনি যাওয়ার পরেও এরকম দেখেছে যে যাওয়ার পরেও যে যাত্রাবাড়িতে 52 জনকে, উনি বিমানে যাওয়ার পরেও আরও 52 জনকে পরে মারা হয়। এখন এইটা তো বিচার সম্পর্কে একটা জনগণ আস্থা থাকতে হবে যে এখানে একটা ফেয়ার বিচার হচ্ছে। 2 নম্বর হচ্ছে এই সরকার বলে এখনো পর্যন্ত মব, মানে উত্তেজিত জনতা যেখানে সেখানে, এবং তার পেছনে এবং একটার পর একটা ঘটনা ঘটছে, ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনও অত্যন্ত নাজুক। নির্বাচন ব্যাপারটা এখনও প্রশ্নবিদ্ধ হয়ে আছে, এবং বিচার প্রক্রিয়া, আমি বলছি না যে শেখ হাসিনার বা কারো বিচার হবে না, অপরাধীর যদি ধারণ করেন বিচার হতেই হবে, হওয়া উচিত, স্বচ্ছ প্রক্রিয়া। কিন্তু আমরা আশা করব আমাদের মাতৃভূমি, আমার সমস্ত পরিস্থিতি মানে সঠিক দিকে অগ্রসর হোক। নিশ্চয়ই আমরাও আশা করব যে এই সমস্ত পরিস্থিতির মোকাবেলা করে একটা ইতিবাচক যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার দিকে আমরা এগিয়ে যাই। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের সময় স্বল্পতার কারণে আজকে আর শোনার সুযোগ নেই। আপনাকে আবারও ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম প্রবাসের কথা সংবাদপত্র এই সপ্তাহ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে প্রবীণ সাংবাদিক সৈয়দ মাহমুদুল্লাহ ছিলেন। আমরা আগামী সপ্তাহে আপনাদের সঙ্গে আবারও নতুন অতিথি নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে শুভকামনা।